নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টায় একটি দল, অভিযোগ বিএনপির, ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনে কারচুপি ঠেকাতে কঠোর অবস্থানে ইসি, ছদ্মবেশে ভোট দিলে 2 থেকে 7 বছরের জেল, বাতিল হবে কেন্দ্রের ভোট। প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা ছবিযুক্ত তালিকা থাকবে। ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম 2 বছরের জেল, সর্বোচ্চ 7 বছরের জেল। একজনের ভোট আরেকজন দিবেন, কোনো সুযোগ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম, কাল যাবে সারা দেশে। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির, সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ ইইউর। নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি শুরু কাল। শিল্পাঞ্চল বন্ধে ভোট দিতে বাড়ির পথে মানুষ, বিভিন্ন সড়কে চাপ, বাস সংকট, যানজটে ভোগান্তি, রেল স্টেশনেও ভিড়। নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকা, বড় অংশই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ। গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি, মানতে নারাজ ইসি। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক হার 1% কমে 19, মার্কিন কাঁচামালে তৈরি পোশাক পাঠাতে লাগবে না কোনো ট্যারিফ। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা বা সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তাতে সফল হবে না। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, একটি নির্দিষ্ট দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে একযোগে চলবে ভোট গ্রহণ। যেখানে প্রয়োজন সেখানে নির্বাচনের একদিন আগে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। একটি রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালানো হচ্ছে। এ বিষয়ে ইসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। খুলনা 1 আসনের সেই দলের প্রার্থী নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে ইলেকশন হতে পারে, এটা অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে। বিএনপি মহাসচিবের আশা, সুষ্ঠু নির্বাচনে ভূমিধস বিজয় হবে বিএনপির। জামায়াত ইসলামী নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। গণতান্ত্রিক উত্তরণই বিএনপির মূল লক্ষ্য বলে জানান বিএনপি মহাসচিব। সবাইকে বলছে হাসান ওয়ালি, সময় সংবাদ। সবাই নির্বাচনে কারচুপি করে পার পাওয়ার সুযোগ নেই। ছদ্মবেশ ধারণ করে ভোট দেওয়ার চেষ্টা করে ধরা পড়লেই হবে 2 থেকে 7 বছরের জেল, বাতিল করা হবে কেন্দ্রের ভোটও। নির্বাচন কমিশন আরও বলছে, কোনো প্রার্থীর কর্মী সমর্থকরা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করে ভোট দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে প্রার্থিতা।
কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে ২০ দিনের প্রচারণা। এখন ভোটযুদ্ধের অপেক্ষায় দেশ। বুধবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম। ভোট কারচুপি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইসি বলছে, ছদ্মবেশে ভোট দেয়া ঠেকাতে নারী ভোট কেন্দ্রে থাকছে বাড়তি ব্যবস্থা। কেউ ধরা পড়লে জেলে থাকতে হবে ২ থেকে ৭ বছর। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, মহিলা বুথের জন্য আলাদাভাবে মহিলা দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের কাছে তো একটা ছবিযুক্ত তালিকা থাকবে। ছদ্মবেশ ধারণ করার সাহস করবে না কেউ, যদি করে তাহলে ছদ্মবেশ ধারণের জন্য মিনিমাম 2 বছরের জেল, সর্বোচ্চ 7 বছরের জেল। নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। কোনো সুযোগ নাই একজনের ভোট আরেকজন দিবেন। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, এ ধরনের দুঃসাহস যাতে কোনো ভাই বোন ভোট দিতে গিয়ে না করেন, কোনো প্রার্থীর কারণে যদি হয়, নির্বাচন কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের দিকে চলে যাবে। বাকবদলের নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় ১২,৭৭,১১,৮৯৯ জন ভোটার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের কয়েকটি জেলায় আজই পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকালের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের বাকি আর 2 দিন, জেলায় জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। অতি দুর্গম হওয়ায় মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কয়েকটি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবল। চট্টগ্রামে জিমনেশিয়াম মাঠ থেকে সরঞ্জাম পাঠানো হয় 16টি আসনে। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে অমোচনীয় কালি, দাপ্তরিক সিল, সুই সুতা, দিয়াশলাই, মোমবাতি, চটের থলি, খামসহ 45 ধরনের নির্বাচনী অনুষঙ্গ। চট্টগ্রাম মহানগরের যে সংসদীয় আসনগুলো আছে, এই সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার আগামী 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিতরণ শুরু হবে। এদিকে হঠাৎই লাঠি হাতে ভোট কেন্দ্রে হাজির একদল দুর্বৃত্ত। নাশকতার চেষ্টা করতেই তাদের দমন করে সেনাবাহিনী। এমন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয় নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে মহড়ায় টহল, তল্লাশি ও বিভিন্ন কৌশল প্রদর্শন করে র্যাব। বরিশালেও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিরাপত্তায় বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। এখন পর্যন্ত আমাদের পরিবেশ ভালো আছে। ফেনীতে মোট 53টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ইলেকশন দিন এবং ইলেকশনের পরে 2 দিন আমরা মাঠে থাকবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব। নির্বাচন শান্তিপূর্ণ করতে সারা দেশে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের মোবাইল টিম, র্যাব সহ কাজ করবেন আনসার ও জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট টিম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম মাঠে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, আর একদিন বাকি আছে। ইতিমধ্যে যে নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। চট্টগ্রামে যে 16টি আসন, সে 16টি আসনের যে শহরের যে 3টি আসন, চট্টগ্রাম 9, 10, 11, সেই আসনের নির্বাচনী সামগ্রী অর্থাৎ ব্যালট বক্স, থলে, স্টাম্প, কলম, অমোচনী কালি সহ প্রায় 45 ধরনের যে সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে আছে চট্টগ্রাম 10 আসনের নির্বাচনী সামগ্রী এবং পরে নিচে রয়েছে 9 এবং 11। এছাড়া চট্টগ্রামের আরও যে 13টি আসন রয়েছে সেই 13টি আসনের নির্বাচনী সামগ্রী ইতিমধ্যে কিন্তু বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে যে 16টি আসনের যে ভোটার সংখ্যা প্রায় 66 লাখ এবং ভোট কেন্দ্র হচ্ছে 1965 এবং বুথ হচ্ছে 12,000। সেই কেন্দ্রগুলোর জন্য যে সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং নিচে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মজুদ রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, নির্বাচনের জন্য প্রায় 40,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী মজুদ করা হয়েছে চট্টগ্রাম এবং যে সহকারী প্রিসাইডিং অফিসার এবং পুলিং অফিসার সহ প্রায় 40,000
কাজ করবে এবং তারা বলছে যে এই কেন্দ্রের মধ্যেই অর্থাৎ এগুলো যে সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে এইগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 16 থেকে 17 জন মতো নিরাপত্তা কর্মীরা থাকবেন, অস্ত্রধারী পুলিশ সদস্য সহ। তো কিছুক্ষণ পর নিয়ে যাওয়ার কথা রয়েছে। আবার অনেকে বলছেন যে আগামীকাল সকাল ভোরবেলায় কিন্তু এই সরঞ্জামি এই 3 আসনের শহরের যে 3 আসনের সরঞ্জামিগুলো নিয়ে যাওয়া হবে। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে সহকারী রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি থাকবে, আর র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে চট্টগ্রামের জন্য। তো সবকিছু মিলিয়ে এটি বলা যায় যে প্রস্তুতি করা হচ্ছে, পরবর্তীতে এই সামগ্রীগুলো নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। নির্বাচনের মাধ্যমে পুলিশের হারানো ভাবমূর্তি ফেরানোর ঘোষণা দিয়েছেন আইজিপি বাহারুল আলম। যত ঝুঁকি থাকুক, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে 12 ফেব্রুয়ারি সর্বকালের সবচেয়ে নিরাপদ ভোটের আশা প্রকাশ করেন তিনি। মব করে কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্র এমনকি পুরো আসনের ভোট বন্ধের হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ত্রয়োদশ সারা দেশের ভোট গ্রহণ নিরাপদ করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। প্রথমে এবারে নির্বাচনের মাধ্যমে বাহিনীর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার ঘোষণা দেন। মানুষের আস্থা অর্জনের জন্য নির্বাচন ঘিরে পুরো নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন আইজিপি। জানান এবারে নির্বাচনে প্রায় 43,000 কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 24,000-এর বেশি, এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,770টি। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ ব্যবহার করবে বডি অন ক্যামেরা, নজরদারি হবে সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে। 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব, যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন। লুট হওয়া 2,000-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার ঝুঁকির প্রসঙ্গ তোলেন আইজিপি। উড়িয়ে দেননি হামলার আশঙ্কাও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জানিয়ে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা প্রকাশ করেন পুলিশ প্রধান। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আইজিপি বলেন, কোনো কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয় তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, ওই আসনেও ভোট স্থগিত হতে পারে। পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আশ্বাস দেন তিনি। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল। যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো, মানে এইবার পারবে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ প্রধান। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, ফেনীতে আছেন আতিয়া সজল। শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, বিস্তারিত জানাবেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই 6 সংসদীয় আসনের যে প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এখানে কিন্তু যৌথ তল্লাশিও আমরা দেখতে পাচ্ছি র্যাব এবং বিজিবির। সব মিলিয়ে কিন্তু আমরা যদি বলি যে একেবারে একদম নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এই 6টি আসনেই, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ যাতে অবৈধ অস্ত্র নিয়ে শহরে এবং বিভিন্ন যে সংসদীয় আসনগুলো রয়েছে এর মধ্যে প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যানবাহন থামিয়ে তাদেরকে চেক করা হচ্ছে, তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী জেলার রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার, জেলা প্রশাসক তিনি, তার সঙ্গে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন, রাজশাহী জেলায় শুধুমাত্র যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনকে ঘিরে এখানে সেনাবাহিনীর সদস্য 1,110 জন, বিজিবি সদস্য
38 প্লাটুন অর্থাৎ 750 জন বিজিবি সদস্য, এখানে মেট্রোপলিটন পুলিশের 2065 জন সদস্য, জেলা পুলিশের 1917 জন সদস্য, র্যাবের 147 জন সদস্য, অর্থাৎ যে 6টি সংসদীয় আসন রয়েছে 2টি করে টিম তারা কিন্তু থাকবে, তারা কাজ করবেন। পাশাপাশি আনসার সদস্য এখানে সবচেয়ে বড় সদস্য 10,114 জন আনসার সদস্য কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা নিয়োজিত থাকবেন। সব মিলে এখন পর্যন্ত আমরা দেখছি যে নিরাপত্তা যে চাদরে সেটি কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে আপনারা জানেন যে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যান চলাচলের উপর। সবকিছুই আসলে নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে করা হচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে যে তল্লাশি চলছে বিভিন্ন পয়েন্টে তার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী আতিয়ার সজলের কাছে ফেনীতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং সেই উপলক্ষে কিন্তু ফেনীর 3টি সংসদীয় আসনের 26 জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই মুহূর্তে ফেনীর লালপুর এলাকায় আমরা দেখেছি র্যাবের পক্ষে একটি চেকপোস্ট বসানো হয়েছে। শুধু এখানেই নয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এরকম চেকপোস্ট বসানো হয়েছে। আপনাকে যদি বলি, ফেনীর এই সংসদীয় আসন 3টির মধ্যে এখানে 3-4টি আসন, 3টি সংসদীয় আসন একে কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা, যেখানে জানেন যে ফেনীর 6টি উপজেলার মধ্যে 4টি সীমান্ত ঘেঁষা। সেই সীমান্ত ঘিরে কিন্তু বিজিবি কাজ করবে। এখানে কিন্তু আমরা যতদূর জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রায় বিজিবির 100 যে কেন্দ্র রয়েছে, মোট এখানে 428টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 125টি কেন্দ্র সাধারণ, 248টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং 55টি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, মানে ঝুঁকিপূর্ণ। এবং সব মিলিয়ে কিন্তু এখানে জেলা রিটার্নিং কর্মকর্তারা যারা জানিয়েছেন, এই নির্বাচনকে ঘিরে 18 প্লাটুন বিজিবি, 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশের 54টি মোবাইল টিম, পুলিশের 5টি স্ট্রাইকিং ফোর্স এবং র্যাবের 6টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। আনসারের 12 প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও কিন্তু মাঠে দায়িত্ব পালন করবে 18 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই তথ্য জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মনিরা হক। এবং এই যে ভোটকে কেন্দ্র করে কিন্তু ভোটাররা প্রায় ভোট দেবেন 1,13,30,000-এর মতো ভোটার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ, মানে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সেই ভোটটি সুষ্ঠু সুন্দর করতে ফেনীকে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হয়েছে। তারই অংশ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে 12 তারিখের নির্বাচনটি সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত ঘটনা ঘটে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ সময়। সংবাদ আরও থাকছে। উপদেষ্টাদের কণ্ঠে বিদায়ের সুর। ভোটের আগে শেষ কর্মদিবসে তুলে ধরলেন নিজ নিজ দফতরের কর্মকাণ্ড। সাফল্য ব্যর্থতার সঙ্গে আছে আক্ষেপ। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক প্রধান ইভারসাই জবস জানিয়েছেন, বর্তমান নির্বাচনী পরিবেশ মোটা দাগে ইতিবাচক ও আশাব্যঞ্জক। কিছু ভোট কেন্দ্রে ঝুঁকির ব্যাপারে প্রশাসন ওয়াকিবহাল বলেও মন্তব্য করেছেন তিনি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলেও জানিয়েছেন ইইউ পর্যবেক্ষক প্রধান। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 90 জন পর্যবেক্ষককে দায়িত্ব বুঝিয়ে দেন ইভারসাই জবস। জানান, স্বল্প মেয়াদী পর্যবেক্ষকরা 64টি প্রশাসনিক জেলায় নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে। Bangladesh is returning to democracy, to fully fledged electoral process, and we are really looking forward to that. Our overall perception right now is that the state authorities have the situation under control. আওয়ামী লীগের কেউ এই অনুশোচনামূলক বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা তৈরির যে চেষ্টা চলছে তাতে অন্তর্ভুক্ত হতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব হবে সংস্কার অব্যাহত রাখা। মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা জানান কমনওয়েলথ প্রতিনিধি দল। নেক্সট পলিটিক্যাল পার্টিগুলোর ঐতিহাসিক দায়িত্ব থাকবে, যারাই বিজয়ী হবেন, এমনকি যারা হারবেন, সবার দায়িত্ব থাকবে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকালে
হাজার হাজার তরুণ যে কারণে প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, সেটাকে স্মরণ রেখে, সেই দায়বদ্ধতাকে স্মরণ রেখে আমরা যেন এমন একটা রাষ্ট্র গড়ে তুলি যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা বেশি থাকে, মানবাধিকার লঙ্ঘিত না হয়, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকে, প্রকৃত গণতন্ত্র থাকে। আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটি। এই সুযোগে দলে দলে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। বিভিন্ন সড়ক, মহাসড়ক, ফেরিঘাট ও ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। তবে যাত্রীদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলে ভুলে যাবেন পথের কষ্ট। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সব ধরনের সহায়তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই যাত্রা ঈদের নয়, তবে চিত্রটা অনেকটা ঈদের মতোই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলে দলে গ্রামের বাড়িতে ছুটে চলা ভোট যাত্রা যেন রূপ নিয়েছে উৎসব আনন্দে। নির্বাচন উপলক্ষে একসঙ্গে 4 দিন ছুটি পাওয়ায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরের বিভিন্ন সড়কে মঙ্গলবার সকাল থেকেই বাড়তে থাকে যাত্রীদের চাপ। এতে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। সড়কে বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন, অভিযোগ ঘরমুখী মানুষের। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। অনেক চাপ দেখতেছি, রাস্তাঘাটে সেনাবাহিনীর কারণে যানজটটা কম পাইতেছি। বাসে ভাড়া দিতেছে 500, এগুলার মধ্যে 200 নিচে যাওয়া যাইতেছে না। মনে করেন 30 টাকা দিয়ে আমরা যাইতে পারি, এই জায়গায় 500 টাকা দিয়ে আমরা যাইতে পারতেছি। এদিকে দেশের উত্তরাঞ্চলের প্রবেশমুখ ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। মহাসড়কের নবীনগর ও পল্লী বিদ্যুৎ এলাকায় যানবাহনের বাড়তি চাপে থেমে থেমে ধীর গতিতে চলছে গাড়ি। রাস্তায় ভাই প্রচুর যানজট, যাত্রী আবার ভাড়াও বেশি নিচ্ছে। জ্যামের জন্য গাড়ি পাই নাই, হাঁটে আসলাম। নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া আছে 300 থেকে 400 টাকা, যেখানে রেগুলার ভাড়া হচ্ছে 70 থেকে 80 টাকা। 900 টাকা যদি ভাড়া হয় তাহলে আমরা কিভাবে ভোট দিতে যাব? ওইখানে অনেক ভোগান্তি, গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি। টাঙ্গাইল রোডে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে গাড়ি ভাড়া অনেক বেশি এবং গাড়ি পাইনি। ফেরিঘাটেও যানবাহনের জট দেখা গেছে। পাটুরিয়া ঘাটে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে ফেরি পারাপারে। যাত্রীরা বলছেন, এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলে ভুলে যাবেন যাত্রাপথের কষ্ট। এদিকে ট্রেন যাত্রারও একই অবস্থা। ভোট উৎসবে সামিল হতে যাত্রীদের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা। টিকিট না পাওয়ায় অনেকে ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। তবে সবকটি ট্রেন সময় মতো যাওয়া আসা করছে। উৎসবমুখর পরিবেশে মনে হয় ঈদের ছুটির মতো জনগণ ঢাকা থেকে আসতেছে, ঢাকা থেকে যাচ্ছে। সরকার বলছে ভোট দেওয়া বাধ্যতামূলক, সেজন্য আমাদের অফিস ছুটি হয়েছে, সেজন্য আমরা যাব ভোট দিতে। অনেকদিন পরে ভোটের একটা সুযোগ আসছে, সেই হিসেবে ভোট দেওয়ার উদ্দেশ্যেই বাড়িতে যাওয়া। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে সব ধরনের সহায়তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মনিরুজ্জামান পান্ত, সময় সংবাদ। বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে সাভারের নবীনগরে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, বিস্তারিত জানাবেন। আমি বর্তমানে অবস্থান করছি সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকার যে মহাসড়কের যে 3 মোড় রয়েছে সেখানে। মূলত জানেন যে নির্বাচনের আমেজকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু মূলত শহর থেকে গ্রামে ছুটছে মানুষ। তারা কিন্তু আপনার যে নির্বাচনী আমেজ এবং আনন্দঘন পরিবেশ, সেই আনন্দঘন পরিবেশের উদ্দেশ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কগুলোতে উপচে পড়া ভিড় এবং একই সাথে কিন্তু গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। সেই সুযোগে কিন্তু মূলত পরিবহনগুলোতে ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করেছে যারা মূলত গ্রামে যাচ্ছেন তারা। বলে রাখতে চাই যে মূলত 3 থেকে 4 দিনের যে সরকারি বন্ধ রয়েছে সেই বন্ধকে উপেক্ষা করেই মূলত মানুষ উপলক্ষ করে কিন্তু মানুষ ঈদের মতো উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়ে অনেককেই দেখেছি ট্রাকে করেও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মূলত ঢাকা চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর ঢাকার যে মহাসড়কের গাজীপুরের অঞ্চল থেকেও কিন্তু এই সড়কটি ব্যবহার করা হচ্ছে। জানেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাথে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের সাথে সংযোগ রয়েছে রাজধানীর সাথে, এবং এখান থেকে কিন্তু প্রায় 30 থেকে 34টি জেলার মানুষ একযুগে যাতায়াত শুরু করেছে এবং তাদের যাত্রাপথে মূলত একটি অভিযোগ বারবার ঘুরে ঘুরে এসেছে, সেটি হচ্ছে যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং তারা যাচ্ছেন।
মূলত ভাড়া বৃদ্ধির অভিযোগের সাথে সাথে কিন্তু আমাদেরকে ট্রাফিক পুলিশ জানিয়েছে, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাতে করে নির্বিঘ্নে মানুষ বা বাড়িতে ফিরতে পারে এবং যারা হাজারের মানুষের কাফেলা কিন্তু পরিবার পরিজনদের নিয়ে গ্রামের পরে ছুটে চলে। এই ছিল গ্রামের উদ্দেশ্যে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের নবীনগরে। নির্বাচনের প্রস্তুতির আরও খবর জানাতে এই মুহূর্তে কিশোরগঞ্জের অষ্টগ্রাম বাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং নোয়াখালীর হাতিয়ায় আছেন এম এ আজিম। সরাসরি প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি অষ্টগ্রাম বাজার এলাকায়। অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা এই তিনটি উপজেলা নিয়ে সংসদীয় আসন 165 অর্থাৎ কিশোরগঞ্জ 4 এবং এই যে কিশোরগঞ্জ 4 আসন, এখানে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে 24টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা 4,08,352 জন, যার ভেতরে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। 150টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 150টি যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোতে আগামীকাল বেলা 11টার পর থেকে নির্বাচনী যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় পৌঁছে দেওয়া হবে। দুর্গম যে কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে আসলে পৌঁছানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং সময় সাপেক্ষ, সেই কেন্দ্রগুলোতেও দিনের আলো থাকতে থাকতেই যাতে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা যখন আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি এইসব তথ্য জানাচ্ছিলেন যে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছার পর থেকেই কেন্দ্রের দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তখন থেকেই আসলে দায়িত্বে থাকবেন। আগামীকাল বেলা 11টা থেকে এই তিনটি যে উপজেলা রয়েছে, এই তিনটি উপজেলা থেকেই নির্বাচনী সরঞ্জামাদিগুলো সব জায়গায় পৌঁছে দেওয়া হবে। এই যে কিশোরগঞ্জ 4, এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 8 জন ছিলেন। এই 8 জনের মধ্যে ধানের শীষ থেকে অ্যাডভোকেট ফজলুর রহমান এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে অ্যাডভোকেট রুকন রেজা, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু লড়ছেন। আজ যেহেতু প্রচারণা একেবারে বন্ধ রয়েছে, তাই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন যারা এখানে নির্বাচনী দৌড়ে এতদিন প্রচারণা চালিয়েছেন তারা। আমার কাছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে এতটুকুই ছিল। আমরা যাচ্ছি নোয়াখালীর হাতিয়াতে, সেখানকার খবর জানাবেন সহকর্মী এম এ আজিম। আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র মোহনার দ্বীপচর হাতিয়ায়। এখানে 3.5 লাখ ভোটার নোয়াখালী 6 আসনের যে সংসদ সদস্য তাকে বেছে নেবেন ভোটের মাধ্যমে। তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে ভোট নিয়ে যে সংশয় এবং বিভিন্ন দাবি, সেই কথাগুলো কিন্তু তারা এখানে বলেছেন এবং সবাই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন, যাতে ভোটাররা নিরবিচ্ছিন্নভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটের যে অধিকার সেটি যাতে প্রয়োগ করতে পারেন এবং পছন্দের যে প্রার্থী তাকে যেন বেছে নিতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু দাবি দয়াও কিন্তু এসেছে প্রার্থীদের কাছ থেকে। এর মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই যে নোয়াখালী 6 আসনটি, এটি কিন্তু একটি বড় দ্বীপ হাতিয়া, সেই হাতিয়াকে কেন্দ্র করেই কিন্তু এই নোয়াখালী 6 আসনটি গঠিত। এবং যেহেতু দ্বীপচর, সেক্ষেত্রে কিন্তু এখানে এর আগে যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটি কিন্তু খুবই নাজুক ছিল এবং ভোটের যে তফসিল ঘোষণা ঠিক তার কিছুদিন আগে এখানে একটি ফেরির ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এখানে গাড়ি ঢুকতে পারছে। এর বাইরে কিন্তু আসলে এখানে যোগাযোগের যে খুবই দুর্গম বলা চলে এলাকাটি, সেই কারণে কিন্তু এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে যাতে প্রশাসনিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যাতে আরও বাড়ানো হয়, কারণ দুর্গম এলাকা হওয়ায় একটি ঘটনা বা কোনো খবর, কোনো সহিংসতার খবর হলে সেখানে কিন্তু প্রশাসনের যে কর্মকর্তা বা ফোর্স তারা কিন্তু যেতে অনেকটা বেগ পেতে হবে। সেই বিষয়টি যাতে প্রশাসন থেকে খুব নজর রাখে, সেই বিষয়টি কিন্তু তারা বারবারই এখানে বলেছেন এবং সকল প্রার্থী কিন্তু আসলে সুষ্ঠু ভোটের প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রস্তুতির খবরাখবর।
বিভিন্ন জায়গায় জামায়াতের এজেন্টকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে জামায়াতের বৈঠক হয়। প্রায় ঘণ্টাখানেক চলে আলোচনা। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দাবি করেন ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তৎপরতা দেখাচ্ছে না নির্বাচন কমিশন। ইলেকশন পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়গুলি তারা জানতে চেয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তারা তাদের পর্যবেক্ষণও তুলে ধরেছেন। কি তারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন তারা এগুলো বলেছেন। কোনো জায়গাতে কোনো সমস্যা আছে কিনা, আমরা কোনো থ্রেট ফিল করছি কিনা, এই সমস্ত বিষয় তারা জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যেগুলো আমরা সময় সময় ইলেকশন কমিশনকে আমরা জানাচ্ছি। লোকালি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার অথবা ইনকোয়ারি কমিটিতে যারা আছেন আমরা তাদেরকে সমস্ত বিষয়গুলো জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল। 23 সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি H.E. নানা আকুফো-আদো। শেষ কর্মদিবসে নিজ দফতরের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরলেন উপদেষ্টারা। সাফল্যের পাশাপাশি নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। জানান, চাইলে উপদেষ্টাদের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিতে পারবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সাফল্য আর ব্যর্থতার হিসাব নিকাশে ব্যস্ত উপদেষ্টারা। মঙ্গলবার সচিবালয়ে অধিকাংশ উপদেষ্টা তাদের 18 মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের অর্থনীতিকে উচ্চ স্তরে নেয়ার দাবি করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তবে এনবিআর সংস্কার, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কিংবা শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে বলে জানান তিনি। নির্বাচিত সরকার চাইলে উপদেষ্টাদের অনিয়ম দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও মন্তব্য তার। আমার দিক থেকে অর্থ মন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই। যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না এবং আমি পলিটিক্যাল স্পেয়ারেও বলছি আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না। এদিকে সর্বোচ্চ চেষ্টা থাকলেও নানা অসহযোগিতায় ভূমি সেবা পুরোপুরি ডিজিটালাইজেশন সম্ভব হয়নি বলে জানান ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অল্প সময়ে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভূমি মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। এখন আপনি ঘরে বসে খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এটাকে আমরা আরো ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে দামগুলো মাছের দাম বেশি বা ইয়েতে আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না, আমাদের কাজ হলো উৎপাদন আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। এদিকে মডেল মসজিদ নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের কাজ করেছে অন্তর্বর্তী সরকার। যারা রাষ্ট্র কর্তৃক সরকার প্রধান কর্তৃক নিয়োগপ্রাপ্ত তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন উপদেষ্টারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক হার 20 থেকে কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় দেশটি থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে থাকছে না কোনো শুল্ক। সোমবার ওয়াশিংটনে সই হওয়া চুক্তিতে নিটওয়্যার খাতকেই বেশি এগিয়ে রাখছেন রফতানিকারকরা। MSRFN রিপোর্ট। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একক বড় বাজার। এই বাজারটিতেই গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং, প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্য আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে 35 এবং সবশেষ 20% শুল্ক কমিয়ে আনে সরকার। দীর্ঘ 9 মাস আলোচনার পর এবার চূড়ান্ত হয়েছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে স্বাক্ষর হওয়া চুক্তিতে পাল্টা শুল্ক 1% কমে হয়েছে 19%।
সবশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে 34 কোটি 60 লাখ ডলারের তুলা আমদানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা আগের অর্থবছরে ছিল 27 কোটি 80 লাখ ডলারের। অর্থাৎ মোট তুলা আমদানির 10% এসেছে মার্কিন বাজার থেকে। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে ঢাকা। যেহেতু আমাদের বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং এই চুক্তির কারণে আমি মনে করি আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উপকৃত হবে। অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর কাছাকাছি অবস্থান হলেও মার্কিন তুলার বাড়তি দাম চাপ বাড়াবে পোশাক শিল্পে। নেগোশিয়েটিং পুল যেটা হচ্ছে সেটা আরো শক্তিশালী করে ক্যাপাসিটি বিল্ডিং। সো আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক এই দুই দিকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। ঢাকা ওয়াশিংটন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর নতুন চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। আইসিসি, বিসিবি ও পিসিবি ত্রিপক্ষীয় বৈঠক থেকে সুখবর পেল বাংলাদেশ। বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি পেতে হচ্ছে না বাংলাদেশকে, পাচ্ছে পুরো অংশগ্রহণ ফি। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে না বলে জানিয়েছে আইসিসি। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেওয়া হবে বিসিবিকে, যা ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টায় একটি দল, অভিযোগ বিএনপির। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বিভিন্ন জায়গায় জামায়াতের এজেন্টকে হুমকি ধামকির অভিযোগ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে তৎপরতা নেই নির্বাচন কমিশনের, দাবি নেতাদের। এবং দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। কাল যাবে সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।